স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পাশাপাশি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনামগুলো আমরা দেখি সেগুলো আমরা জানিয়ে দিই এবং একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে যুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে প্রবেশ করেন এবং আমাদেরকে তাদের মূল্যবান পর্যবেক্ষণ আর বিশ্লেষণ জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। মারুফ মল্লিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং অনেকগুলো বিষয় হাতে নিয়ে বসেছেন। আশা করি ঘন্টা দুয়েক খুব চমৎকার সময় কাটবে আপনার সঙ্গে। দর্শক, বলে রাখি এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং আমরা তাদেরও সেই বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব এবং এখান থেকে আলাপটা করতে চাই এবং জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী এবং ধাপে ধাপে যুক্ত হবেন বিএনপি মনোনীত প্রার্থী ঝিনাইদহ ৪ আসনের মোহাম্মদ রাশেদ খান এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আলাপের একটা পর্যায়ে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আমরা একে একে নিশ্চয়ই সবার সঙ্গে কথা বলতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং শুরুটা করতে চাই মারুফ মল্লিক আপনাকে দিয়ে। আমরা আসলে একটা খবর আজকে দিনভর বলছিলাম এবং গতকালেই মূলত আপনি দেখেছিলেন যে গুম হয়ে যাওয়া পরিবারের সন্তানরা তাদের সেই কথাগুলো বলছিলেন এবং কোনো শিশুরা সে সময় ৩ বছর, কারো ২ বছর, অর্থাৎ বাবার চেহারাটাও মনে নেই এবং তারা এমনভাবে এই সময়কার ঘটনাগুলো বলছিলেন যে সাধারণ মানুষের চোখ দিয়ে পানি বেরোবে। এবং আমরা দেখেছি তারেক রহমান তিনিও আবেগতাড়িত হয়েছেন, দলের সিনিয়র নেতাকর্মীরাও হয়েছেন এবং একই সঙ্গে যারা উপস্থিত ছিলেন সবার চোখেই ছিল পানি। এবং ওই বক্তব্য যখন চলছিল তখন ওই জায়গাটাতেই বসে তারেক রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবং সেই সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবেই জানান। সিদ্ধান্তটা হচ্ছে সরকারে গেলে জুলাই শহীদ এবং আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটা বিভাগ হবে। তার মানে অনেক ধরনের দাবি আছে এবং তাদের যে আহত অবস্থাটা এবং তাদের যে ক্ষতিপূরণের ব্যাপারটা সব কিছু নিয়ে আসলে সেই বিভাগটা বেশ ভালো ভূমিকা রাখতে পারে। মুশকিল হচ্ছে এই কথাটা যখন আমরা জানতে পারছি তখন আরেক দিকে একটা জোট তৈরি হলো এবং জোট করার পর তাদের পক্ষ থেকে একটা বক্তব্য এলো যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম। মানে জুলাই তো অনেক সেন্সিটিভ এবং অনেক রেসপন্সিবল একটা ওয়ার্ড। আমরা যদি সেটাকে সরাসরি রাজনীতিকরণ করে ফেলি এরকম বক্তব্য দিয়ে, এটা তো আসলে কখনোই কাম্য না। মানে বিএনপি তো আর জুলাইয়ের বাইরের শক্তি না, তারপরে কেন এই বক্তব্যগুলো আসছে আসলে? জি, ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি একটা চমৎকার বিষয়ে কথা বলছেন। একটা কথা আছে কি, ইতিহাস ফিরে আসে, মানে রিপিট হয়। তো আমরা বাংলাদেশে ৭১ নিয়ে যে রাজনীতিটা দেখেছি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, চেতনার যে বাণিজ্য আমরা দেখেছি, দুর্ভাগ্যজনক হলেও সত্য এই জুলাইয়ের পরে কিছু দল, আমি যদি সরাসরি নাম উল্লেখ করেই বলতে চাই, আপনি যাদের কথা বললেন জোট করেছে, জামায়াতে ইসলামী, এনসিপি বা এবি পার্টি, আরও যারা আছে এই জোটে, এরাও কিন্তু সেই আওয়ামী লীগের মতোই জুলাই নিয়ে বাণিজ্যে নেমেছে। এবং আপনি যেই কথাটা বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি বিভাগ বা একটা সেকশন খোলা হবে যারা জুলাইয়ের বিপ্লবে, আমি এটাকে বিপ্লবী বলি। এবং তার এক নম্বর বক্তব্যটা যদি আমি একটু বলি, এখানে উনি বলেছে যে ১৯৭১ সালে যারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং ২০২৪ সালে যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন তারা একই ধারার যোদ্ধা। জি, এটা তো অবশ্যই। এখন আপনি যদি ওই ধারাবাহিক যেটা বললাম ইতিহাস ফিরে আসে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছে বিএনপি, আওয়ামী লীগ কিন্তু করে নাই। এবং আওয়ামী লীগের যে রাজনীতি ছিল স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি স্বাধীনতার বিপক্ষ শক্তি, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যদি কাজ বা মুক্তিযোদ্ধাদের জন্য অবদানের স্বীকৃতি দেওয়ার যে প্রক্রিয়া বিএনপি করেছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব বিরল একটি ঘটনা যে যারা যোদ্ধা ছিলেন, যারা দেশ স্বাধীন করেছেন, শুধুমাত্র তাদের জন্য একটা মন্ত্রণালয় গঠন করা হয়েছে তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য। একইভাবে সেই আওয়ামী ভূত এদের ঘাড়ে ভর করেছে। এরা যে শব্দটা বলেছে যে তারা জোট করেছে, রাজনীতিতে জোট যে কেউই করতে পারে, সেটা কিন্তু খারাপ কিছু না। কিন্তু তারা আওয়ামী স্টাইলে বলছে যে জুলাইয়ের সপক্ষের শক্তি আমরা জোট করেছি। তার মানে জোটের বাইরে যারা আছে, জুলাই বিপ্লবে অংশ নিয়েছে, তারা কি?
বিপক্ষের শক্তি অবশ্যই না। আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলতো তারা একই ভাষায় কথা বলছে, এবং ইতিহাসের ফিরে আসার বিষয়টা হচ্ছে বিএনপি আবার ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধাদের জন্য মন্ত্রণালয়ে একটা বিভাগ খোলা হবে, যারা এই জুলাই যোদ্ধা বা জুলাই আহত বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ভালো মন্দ দেখভাল করার জন্য। তো এই জায়গাটায় আপনি পক্ষ না বিপক্ষের শক্তি বা কতটা তার জন্য ভালো কাজ করছেন, পক্ষ বিপক্ষের বিতর্ক বাদ দেন। কারণ আমরা ধারণা করেছিলাম যে আপনার এই 5ই আগস্টের পরে যে আমরা বলছি যে নয়া বন্দোবস্ত, তারাই বলেছে, কিন্তু নয়া বন্দোবস্ত কি এটা নতুন রাজনীতি হবে, যে এই রাজনীতিতে আপনি সবাই মিলে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করবেন যারা বাংলাদেশপন্থী বা বাংলাদেশের ভালো চায়। এই জায়গায় আপনি যখন বলছেন যে আমরা এক পক্ষ অপর পক্ষকে বিভাজিত করে ফেলছেন, একই কাজ তো আওয়ামী লীগ করেছে, তারা তো একই কথা বলে তো বিভাজিত করেছে। বিভাজনের যে রাজনীতি, এটা আসলে আমাদের কাম্য ছিল না, কোনোভাবেই কাম্য ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি যেটা আবার বলবো যে সেই আওয়ামী ভূত এদের গায়ে ভর করেছে। খুব স্পষ্ট করে বললেন, আমি এটা নিয়ে আলাদা করে একটু আসার চেষ্টা করব। রাশেদ খান, আপনার কাছে আসবো, তবে তার আগে অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমি সালাউদ্দিন আইয়ুবে আপনার কাছে একটু আসি। মানে জামাত ইসলামী সহ এনসিপি সহ 10টা দলের একটা আসন সমঝোতা করার ইস্যুতে একটা জোট তৈরি হলো, এবং যেটা হতেই পারে আসলে নির্বাচনের সময় নানা রকমের সমীকরণ ভিত্তিতে এক বা একাধিক জোট হতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে জোটটা তৈরি করার পর যেই প্রতিক্রিয়া জানানো হলো সেটা হচ্ছে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম, কিন্তু বিএনপি তো জুলাইয়ের পক্ষ শক্তি, তারা তো জুলাইয়ের বাইরে নয়। তাহলে জোটে তারা নাই, কিন্তু কেন এই ট্যাগটা দেয়া হলো, যেখানে বিএনপির পক্ষ থেকেই বলা হচ্ছে আমরা ক্ষমতায় গেলে জুলাই শহীদ এবং আহতদের জন্য আলাদা একটা বিভাগ তৈরি করবো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। কোনো ব্যাখ্যা কি আসবে কিনা আপনার দিক থেকে? জুলাইয়ে যারা আহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য কিছু করা, তাদের পাশে থাকা, এটা সব ধরনেরই অঙ্গীকার এবং সব ধরনেরই প্রতিশ্রুতিগুলি ছিল। বিশেষ করে এখানে আজকে যারা আমরা আলোচক রয়েছি, সরাসরি বিএনপির প্রার্থী আমাদের রাশেদ ভাই হলেও তিনি গণ অধিকার পরিষদের সেক্রেটারি। তো মোটামুটি মারুফ মল্লিক ভাই বিএনপির অনুপস্থিতিটা শুরুতেই মোটামুটি কাভার করেছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। আমি যদি ওনার নাম না জেনে শুনতাম যে কে বলছে, মনে হতো যে বিএনপির কোনো কর্মী কথা বলছে না। উনি সেটা পূরণ করেছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। সেখানে তিনি অন্য দলগুলোকে সরাসরি ব্লেম গেম আমি বলবো করেছেন, যে 71-এর চেতনার মতো এখানে চেতনাবাজি করেছেন বলে তিনি যে কথাগুলো বলেছেন, এগুলো আসলে রাজনীতিতে এই তিরস্কার এক ধরনের এই কাজগুলো আসলে প্রেক্ষাপটটা কিন্তু আপনাদের দিক থেকে এসেছিল। আমি শেষ করি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাগ তৈরির একটা বীজ বপন আমি বলবো এখানে। আপনাদের বক্তব্য তো বিভেদ তৈরি করে দিল জনাব আইয়ুব। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শেষ করছি, 1 মিনিট। না আমি শেষ করছি। হ্যাঁ, আপনি শেষ করেন, কিন্তু আমি বলে রাখি এই মানে কনটেক্সটে কিন্তু আপনাদের দিক থেকে এসেছে আর কি। আপনার তো এই ফ্লোর তো আপনারই। হ্যাঁ, আমি শেষ করছি যে জুলাইয়ের সপক্ষে শক্তি বলে এই জোট যে কথাগুলো বলেছে, জুলাই এই জোট গঠনের পর এটা তো বলা হয়নি যে শুধুমাত্র আমরাই জুলাইয়ের সপক্ষে শক্তি বা আমার জুলাইয়ের সবগুলো শক্তি মিলে আমরা এই জোট করেছি। জুলাইয়ের পক্ষের শক্তিগুলো এক হলাম, বক্তব্যটা এরকম ছিল। যারা এটা বলা হয়েছে যে বিএনপি জুলাইয়ের পক্ষের শক্তি, অন্য যে আমাদের রাশেদ ভাই ওনারা আছেন তারাও জুলাইয়ের সপক্ষে শক্তি, ওনারাও বলতে পারতো যে আমরা জুলাইয়ের সপক্ষে শক্তি, তারা তো বলেনি। আমরা বলেছি আমাদের সেই চেতনা বোধগুলো, সেই চিন্তাগুলো আমরা লালন করি, আমাদের সেই জায়গা থেকে আমরা বলতেই পারি, তারাও বলতে পারে। এটা নিয়ে তো আলাদা করে তিনি যেভাবে একবারে বিভাজন করেছেন, ব্লেম গেম করলেন, এটা আসলে একটা এখন যারা রাজনীতি করছে তারা কে জুলাইয়ের পক্ষে শক্তি না, সবাই তো জুলাইয়ের পক্ষে শক্তি। এই সকল চিন্তা থেকেই পরবর্তীতে এসে কর্মীদের মধ্যে ছড়িয়ে সারা দেশে এক ধরনের বিভাজনের সূত্রপাত হয়। এটা খুবই দুঃখজনক, আমি বলবো শুরুতেই। আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই সত্যিকার অর্থে জনাব তারেক রহমান সহ বিএনপির যে সকল ব্যক্তি তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়েছেন যে জুলাই যোদ্ধাদের জন্য তারা আলাদা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ব্যবস্থাপনা থাকবে। একই সাথে দেখেন জনাব তারেক রহমানও কিন্তু তিনি 1971 সালে যারা শাহাদাত বরণ করেছেন এবং জুলাইতে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে একই কাতারে রেখে তিনি তার বক্তব্যটা দিয়েছেন। সুতরাং আপনি এটাকে আলাদা করে দেখতে পারেন না। এই চেতনাকে ধারণ করেই আপনাকে সামনের দিকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে
প্রাসঙ্গিক করেই কথা বলতে হবে। সেই প্রাসঙ্গিকতা নিয়েই এই জোট কথা বলেছেন, জি, কথা বলবেন, প্রাসঙ্গিকতা আমি কথা বলেছেন। আবার এখান থেকে শুরু করব, একটা ছোট্ট সুতরাং বিরতির পর ফিরে আসি, কারণ একটা শিরোনাম জানাতে হবে, রাত 12টা যেহেতু বেজে যাচ্ছে। আপনার বক্তব্যটা পুরোটা জানার চেষ্টা করব, তবে বলে রাখি আমরা আসলে প্রশ্নটা করেছিলাম আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো এক হলাম, মানে জুলাইয়ের পক্ষের শক্তি কে না, যারা এখন রাজনীতি করছে সবাই তো জুলাইয়ের পক্ষের শক্তি। আমি এই বিরতির পর ফিরে এসে নিশ্চয় আলাপ করবো। দর্শক, 71 জনেরা আছেন, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। আবার আলোপে ফিরবো এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। শেখ ফজলে বারী মাসুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি সালাউদ্দিন আইয়ুবী আপনাকে থামিয়েছিলাম, আপনি একটু শেষ করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার বিষয়টি স্পষ্ট করছি, আপনি প্রসঙ্গে উল্লেখ করেছিলেন জি, জুলাই আহত এবং শহীদদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে আয়োজিত কর্মসূচি ছিল, সেখানে তারেক রহমান যে কথা বলেছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। জি। সেইটাকে বিশেষভাবে কোট করে আপনি বলেছেন যে জুলাই কে কেন্দ্র করে যে সকল জোট হয়েছে, যে সকল দলগুলো কাজ করেছে, তাদের যে জোট হয়েছে তারা সে কথা বলতেই পারে যারা জুলাইকে ধারণ করে। ধারণ প্রতীকে এই কথা শুধু এটা বলেনি স্পেশালি যে আমরাই জুলাইয়ের পক্ষ শক্তি, অন্যরা জুলাইয়ের পক্ষ নয়, বরং এটা তাদের অভিব্যক্তি তারা ব্যক্ত করেছে। আর যে আজকে জুলাইয়ের জন্য আমাদের করার ব্যাপারে, কাজ করার ব্যাপারে যে কথাগুলো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলও অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে তারা তাদের জুলাই আহতদের জন্য কিছু কাজ করার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে। গত 25শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে তারপর জুলাই যে শহীদদের পরিবারের সদস্যদের জন্য, যারা আহত হয়েছে তাদের জন্য, এবং যারা বিভিন্নভাবে কর্মসূচি পালন করেছে তাদের জন্য, করতে গিয়ে আহত হয়েছে তাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে অথবা অন্যভাবে তাদের পুনর্বাসনের বিষয়ে, বিশেষভাবে তাদের পরিবারের সদস্যদের জন্য কিছু করার বিষয়ে স্পষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামের আমির সুন্দর করে কথা বলেছেন। স্পষ্ট হলে সবচেয়ে বড় বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটি করার চেষ্টা করেছে, দেখে 1971 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পরও এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধে আহত শহীদদের তালিকাটুকু সুস্পষ্টভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই যারা শাহাদাত বরণ করেছে, আমি আসলে মূলত এই জুলাই শহীদ এবং আহতদের পরিবারের জন্য যে বক্তব্যটা, তাদের জন্য প্রায় 10 খণ্ডের পুরো পরিচয় সহ সচিত্র কয়েকটা বই তারা প্রকাশ করেছে, 10 খণ্ডের বই প্রকাশ করেছে। সেখানে তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা, তালিকা নিয়ে কোন ধরনের নতুন রাজনীতি করার সুযোগ আর কিন্তু পরবর্তীতে এই বইয়ের কারণে থাকছে না। আপনার বক্তব্যটা স্পষ্ট, আপনি শুরু থেকেই যেই পয়েন্টটা বলেছেন যে উদ্যোগকে আপনার সাধুবাদ জানাচ্ছেন, এবং একই সঙ্গে সেদিন যে বক্তব্যটা দেওয়া হয়েছে যে জুলাইয়ের পক্ষে শক্তিগুলো এক হলাম, এটা আসলে তাদের ব্যক্তিগত অবস্থান, কিন্তু তারা কাউকে জুলাইয়ের পক্ষের শক্তি বলেনি, মানে বিপক্ষের শক্তিটা বলেনি, তাই তো? একদম একদম। জি, আমার একটা কথা ছিল সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে, উনি তো খুব চমৎকার বলেন, জি, পরিশীলিত এবং মিষ্টি ভাষায়, কিন্তু ধরেন কথায় না কিছু কৌশল থাকে, কথার মারপ্যাচ থাকে। আপনি আমাকে বিপক্ষের শক্তি বলছেন না, কিন্তু আপনি নিজেকে পক্ষের শক্তি দাবি করছেন। এটা কিন্তু খুব কৌশলে সোসাইটিতে আদারিং সৃষ্টি করা হয়, যেটা আমরা বলছি যে 71 ইস্যুতে পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে এটা তো আমরা বিরোধিতা করি। ধরেন 71-এর পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, আপনি নিজে যখন কথা বলবেন, আমি নিজেকে বলবো আমি 71-এর পক্ষের শক্তি, অবশ্যই সেখানে বিপক্ষের শক্তিকে চিহ্নিত করা হয়, এবং সেটা ছিল 71-এ ছিল কারা বিপক্ষের শক্তি, এটা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাজনীতি বা বিপ্লব বলি, যেটাই বলি, 24-এর পরাজিত শক্তি তো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশে যারা আছেন, এই যে এই ভাই আছেন, মাসুদ ভাই আছেন, ওনারা রাজনৈতিক দল, আমি তো মনে করি ওনারা 24-এর পক্ষের শক্তি। এখন উনি হয়তো বা কোনো কারণে কোনো রাজনৈতিক জোটে আছেন বা কোনো রাজনৈতিক জোটে নাই। তো আপনি যখন পাবলিকলি এইভাবে অ্যাড্রেস করবেন যে আমরা 24-এর পক্ষের শক্তি এক হয়েছি, তখন কিন্তু সেটা মানুষের মননে বা চিন্তায় অটোমেটিক্যালি সেই ন্যারেটিভটা ঢুকাই দেয় যে তাহলে এখানে কেউ বিপক্ষের শক্তি আছে, বা কাউকে আপনি বিপক্ষের শক্তি হিসেবে বলতে চাইছেন কৌশলে, সরাসরি বলছেন না। তো এই বিভাজনের রাজনীতিটা আমার মনে হয় যে এই যারা জোট করেছেন এটা তারা না করলেই পারতেন। কারণ এইখানে আমাদের তো আমরা সবসময় একটা নয়া বন্দোবস্ত বা ইনক্লুসিভ রাজনীতির কথাবার্তা বলছি। এখনো যদি আপনি বলেন যে আমরা জুলাই পক্ষের শক্তি এক হয়ে জোট করলাম, তাহলে ভাই অন্যরা যারা আছে এরা কারা?
এটা তো প্রশ্ন উঠবেই, এটা তো একদম। একটা স্বাভাবিক। কিন্তু এইখানে আসলে যতটুকু পারা যায় সালাউদ্দিন আইয়ুবী পরিষ্কার করেছেন, এবং আমরা এখনো দেখছি যে জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সেই শিষ্টাচারের জায়গাটা আছে। কেউ অসুস্থ হলে আর একজন শীর্ষ নেতা সেখানে যান, শুভকামনা জানান। আমরা আসলে গণতান্ত্রিক এই সৌন্দর্যটাই দেখতে চাই। নির্বাচন সামনে এগুলো নিয়ে নানামুখী অভিযোগ আসছে, ইলেকশন কমিশনেও সেই অভিযোগগুলো জমা পড়ছে। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপির পক্ষ থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনের মধ্যেই কিছু কর্মকর্তা আছেন, ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন। সিইসিকে এটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উদ্বেগ প্রকাশ করেছেন। সিইসির বক্তব্য জায়গা থেকে তারা বলেছেন যে তারা আসলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা যা করা দরকার সব কিছু করবে। আপনার জায়গা থেকে কোনো আশাবাদ পাচ্ছেন কিনা, এখনো কিছু শঙ্কা রয়ে গেছে কিনা, প্রত্যাশা জায়গাটা কি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, বিগত 16 বছরে যে ধরনের ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়েছিল সেটির পরিবর্তনে খুব বেশি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেনি। এবং আমরা সংস্কারের যে আলাপটা করি, কতটুকু আসলে সংস্কার হয়েছে সেটি নিয়ে অনেক বেশি আলোচনা করা যায়। তো যেহেতু সামনে নির্বাচন, আমি সরকারের খুব বেশি সমালোচনা করতে চাই না, বরং এই নির্বাচন যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রত্যেক দলকেই সহযোগিতা করতে হবে। কিন্তু বাংলাদেশের যে এই যে গণ অভ্যুত্থান হলো কেন, এর কারণটা হলো যে নির্বাচনী ব্যবস্থাকে পুরোদমে ধ্বংস করা হয়েছিল। এখন সেই নির্বাচনী ব্যবস্থার কতটুকু সংস্কার হয়েছে, আমার দেখা মতে খুব বেশি সংস্কার হয়নি। হয়তো কিছু ব্যক্তি মহলের পরিবর্তন হয়েছে। পূর্বে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন, তাদেরকে সরিয়ে নতুন ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আইনের পরিবর্তন খুব বেশি হয়নি, বা নির্বাচন সংস্কার কমিশন যে ধরনের প্রস্তাবনা দিয়েছে সেটাও তো আসলে এখন বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনে যে সকল কর্মকর্তা আছে তাদের মধ্যে অবশ্যই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন সেই সন্দেহ সংশয় তো থেকেই যায়। তারপরেও যেহেতু গণ অভ্যুত্থানে আমরা সবাই ভূমিকা রেখেছি, আমরা সবাই যদি সতর্ক থাকি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না খুব বেশি কেউ আসলে ওই ধরনের কোনো বাধাগ্রস্ত বা অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করে অন্য ষড়যন্ত্র করতে পারে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকা দরকার। আর যে বিষয় এখানে আসলে আলোচনা হচ্ছিল, আমার কাছে মনে হয় যে স্বাধীনতার 54 বছর পরে এসেও কে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের, কে মুক্তিযুদ্ধের বিপক্ষের, বা এই যে 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কে আসলে আপনার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কে বিপক্ষের শক্তি, জুলাইয়ের কারা একতাবদ্ধ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করা আসলে অত্যন্ত নিষ্প্রয়োজন। আমার কাছে মনে হয় যে এখন আমাদের এই দেশকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের কৃষি নিয়ে পরিকল্পনা কি, শিক্ষা নিয়ে পরিকল্পনা কি, আমাদের চিকিৎসা নিয়ে পরিকল্পনা কি। আমি যখন ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করার জন্য মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আমি দেখছি রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, ধুলা বালি, এবং রাস্তার 16 বছরে আমার কাছে মনে হয় যে ওই ধরনের উন্নয়নটা হয়নি। বিশেষ করে শহর অঞ্চলের রাস্তা, আমরা হয়তো ভাবি যে শহর মানে হয়তো আধুনিক, কিন্তু আমি দেখছি যে গ্রামের থেকে শহর অঞ্চলের রাস্তাগুলো খারাপ অবস্থা। এখানকার হাসপাতাল, সেখানে গেলে কিন্তু ওই ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে না, হয় ঢাকাতে পাঠায় বা আপনার খুলনায় বা বরিশালে বা আপনার ফরিদপুর, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ট্রান্সফার করে। আপনার কৃষি নিয়ে সংকট আছে, যেখানে আসলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেখানে কিন্তু এই কৃষি নিয়ে আমাদের কোনো চিন্তা ওই ধরনের নাই। আমার কাছে মনে হয় যে এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় এসছে। আমাদের চিন্তা করা উচিত যে চীন যদি 40 বছরে এ ধরনের পরিবর্তন করতে পারে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হতে পারে, অবকাঠামোগত উন্নয়ন হতে পারে, বাংলাদেশের কেন হলো না? তো আমি যেটি লক্ষ্য করছি, এবং আপনারাও নিশ্চয়ই দেখছেন, জনাব তারেক রহমান তিনি কিন্তু ভিন্ন মাত্রার রাজনীতি শুরু করেছেন। মানুষের সমালোচনা না করে, দলের সমালোচনা না করে, বরং উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতি, এবং কিভাবে শিক্ষা খাত, চিকিৎসা খাত, কৃষি খাত এবং অন্যান্য খাতের, শিল্প খাত, এই বিষয়গুলো আসলে আমরা উন্নয়ন করতে পারি, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারি। এখন সময় এসেছে এই ধরনের রাজনীতি করার। আমাদের 54 বছরের রাজনীতি আমার কাছে মনে হয় যে ওই ধরনের পরিপূর্ণ কোনো রাজনীতি ছিল না। আমরা রাজনীতি বলতে
কি বুঝি? একদম আমার কাছে মনে হয় পরিষ্কার, যে একদম বাংলাদেশে পরিষ্কার। জনাব আমি রাশিদ শেষ খান। করি 3 সেকেন্ডে। জি, আমার কথা একটু শেষ করি। জি। দেখেন, আমরা রাজনীতি বলতে আমার কাছে মনে হয় যে আমরা সমালোচনার মধ্যেই সবসময় আবদ্ধ ছিলাম। 24 কে কেন্দ্র করেও যেটা আমাদের মারুফ মল্লিক ভাই বলছিলেন ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর হয়েছে। তো এই ব্যবসা বাণিজ্য আমাদের আর করতে দেওয়া উচিত না, বরং প্রত্যেকটা দলের উচিত যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, গণঅভ্যুত্থানের চেতনা কি কাজের মাধ্যমে দেখাইতে হবে। মুখে শুধু ফটর ফটর করলাম যে এই করব সেই করব, এটা আসলে গণঅভ্যুত্থানের চেতনা না। এটাই আমি বলতে চাচ্ছিলাম গণঅভ্যুত্থানের চেতনা রাশেদ। বরং যে আওয়ামী, মারুফ জি। ভাই কিছু বলছেন? জি, আমি বলুন। বলতে চাচ্ছিলাম আপনি যেটা বলছেন আসলে আমাদের লক্ষ্য হওয়া এটাই হওয়া উচিত যে 24 পরবর্তী সময়ে আমরা কিভাবে আমাদের দেশকে নতুন করে গঠন করব, রিকনস্ট্রাকশন প্রসেস আমরা কিভাবে সবাইকে ইনক্লুড করব, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, জনগণই, যে আপনি যেটা বললেন যে ঝিনাইদহতে আপনার এলাকার অবস্থা ভালো না, ঠিকমতো উন্নয়ন হয়নি, সেই উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এখন আপনি যদি ঢাকায় বসে পক্ষ বিপক্ষ নিয়ে কৌশলে নানা কথাবার্তা বলেন, গ্রামের যে লোক যার যে বেসিক নিডস পূরণ হয় নাই, তার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তারপরে আরও যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, আমাদের পলিসি বেসড কথা বলতে হবে, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে বলে আমি মনে করি। জি, আমি রাশেদ খান। একটু শেষ করি। তো আমি জি। ওই কথাই বলছিলাম। তো আমার কাছে মনে হয় যে এখন বিএনপি যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, জনাব তারেক রহমান বলেছে যে উই হ্যাভ এ প্ল্যান। প্রত্যেকটা দলের উচিত যদি তারা ক্ষমতায় যেতে পারে তাদের প্ল্যান থাকা, তাদের ভিশন থাকা, তারা কি করতে চায়। তো সবার উচিত ওই সমালোচনা রাজনীতি, জুলাইয়ের পক্ষ বিপক্ষ, আসলে এই ধরনের চেতনা হয়তো সাময়িক সময়ের জন্য ভালো লাগে। 71-এর পরে খুব ভালো লাগতো, বিপ্লবী শক্তি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। দেখেন, একটা সময় কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ওই যে স্বাধীনতা শব্দ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, এগুলো মানুষের শুনতে চায়নি। এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে দেখেন যারা বেশি এই জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য দিচ্ছিল, তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ অনুযোগ আসার পর থেকে মানুষ এখন আর এই কথাগুলো শুনতে চায় না। মানুষ এখন পরিবর্তনের কথা শুনতে চায়। তার জীবনযাত্রা নিয়ে একটা দলের পলিসি কি, পরিকল্পনা বুঝতে কি, পারছি। কিভাবে উন্নয়ন রাশেদ খান, আপনি করবে। চমৎকার করে আপনার জায়গাটা বলেছেন। মানে মোটা দাগে আমাদের এখন বাংলাদেশের উন্নয়নের, সার্বিক উন্নয়নের দিক নিয়ে ভাবতে হবে, একটি কর্মপরিকল্পনা, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে, এবং নির্বাচনটা ঐতিহাসিক হওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলো ঠিকঠাক মতো পালন করতে হবে। আমি আরেকটু নির্বাচন নিয়ে একটু 10 সংক্ষেপে, মিনিটে শেষ জি। করি। দেখেন, দলগুলো কিন্তু যতটা না নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার ব্যাপারে মনোযোগী হয়েছে, তার থেকে বরং সমালোচনায় বেশি মনোযোগী। তো সমালোচনা করে তো লাভ নেই, সরকার তো আমাদের সরকার, তাই না? সরকার ভালো হোক খারাপ হোক মন্দ হোক আমাদের সরকার। আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করা, এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অবশ্যই আদায় করে নেওয়া। আরেকটি ব্যাপার অ্যাড করি, দেখেন আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু আমাদের একটি চিন্তার জায়গায় যেতে হবে যে জি। আওয়ামী লীগ একটি বড় দল, তাদের অসংখ্য ভোটার রয়েছে, কর্মী সমর্থক রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে বাংলাদেশে একটি ওই রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, যেটি মারুফ ভাই বললেন। অন্যথায় হানাহানি বিদ্বেষের রাজনীতির মধ্যে যদি আমরা থাকি, সেক্ষেত্রে দেশটা ধ্বংস হয়ে যাবে। বরং এই দেশটা কিভাবে উন্নত করা যায় সেই চিন্তা করতে হবে। আপনি অমককে বিনাশ করবেন, নির্মূল করবেন। হ্যাঁ, আমরা একসময় এই ধরনের রাজনীতি বা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আন্দোলন সংগ্রাম জুলাইয়ের পরে এখন আর ওই ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় না। মানুষ এখন উন্নয়নের রাজনীতি চায়, সমৃদ্ধির রাজনীতি চায়, জীবনযাত্রা মানের পরিবর্তনের রাজনীতি চায়, শিক্ষার উন্নয়ন, কৃষির উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেভাবে নাজুক, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় আসলে না। এই রাশেদ খান, যদি পরিবর্তনের আমরা রাজনীতি দেশের সবাইকে করা সংকট নিয়ে কথা বলি, আহ্বান আমরা জানাচ্ছি। প্রতিটা স্তরে স্তরে সংকট পাবো, কিন্তু আপনি যে ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন সেটা সত্যি খুব প্রশংসনীয়। আসলে বোধ করি এখানে কারোরই দ্বিমত থাকার কথা না। আমি অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছে একটু যুক্ত হই। মানে আমরা দেখতে পেলাম যে জামাত ইসলামের সঙ্গে যখন প্রধান উপদেষ্টার একটা সৌজন্য সাক্ষাৎ হলো, একটা বৈঠক হলো, এবং পরবর্তীতে প্রেস ব্রিফিং হলো, তখন জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আসরে প্রার্থী দেওয়া হবে না, এটা আপনাদের পীরের সম্মানার্থে, এবং যেহেতু জোটের মধ্যে আপনারা একটা সময় ছিলেন, আপনাদের সম্মানার্থে। প্রথমত ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া জায়গাটা কি একটু বলবেন? অনেকে হয়তো আপনাদের ভোটাররা হয়তো আবারও মনে করতে পারে এই একটা বক্তব্য বা একটা ডিসিশনের পর হয়তো আপনাদের মধ্যে আবারও সেই জোট তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আবার অনেকে এটাও জানতে চাইছেন যে 268টা আসনে আপনারা যে প্রার্থী দিয়েছেন, 32টা আসন ফাঁকা রেখেছেন, কাদেরকে আসলে সে 32টা আসনে আপনারা বিবেচনা করবেন? যদি শুরু থেকে একটু বলতে আসেন। জি, অনেক ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের যে সমঝোতাটা হয়েছিল, সেই যে লক্ষ্যকে নিয়ে সামনে নিয়ে হয়েছিল, আমরা সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুতি ঘটেছে, যে কারণে কিন্তু আমাদের এই সমঝোতাটা এখন আর টিকেনি।
আর আজকে যেটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, এটা আসলে একটা, আমার মনে হয় একটা আই ওয়াশ মাত্র। ওনারা এ জাতীয় কর্ম আগেও করেছেন, এটা তারই একটা পার্ট। কারণ আমরা তো ওনাকে আজকে ছাড়তে হবে কেন? আমরা তো আগেই জামাত ইসলামের আমির যিনি, তার আসনে আমরা প্রার্থী দেই নেই, এরকম আরো অনেক জায়গায় আমরা প্রার্থী দেইনি। তো এটা নতুন করে উনি বলে একটা নতুন একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা করতেছেন, বা মানুষের একটা সহানুভূতি নেওয়ার চেষ্টা করতেছেন, যেটা এটা জামাত ইসলামের একটা স্বভাবজাত অভ্যাস বলি আমি। তো আসলে এটা করে তো আসলে মানুষের কিছু আপাতত হয়তো আজকে বা একদিনের জন্য নেওয়া যাবে, কিন্তু আমাদের যে সমঝোতাটা হয়েছিল যে উদ্দেশ্যে, জি। সেই উদ্দেশ্যটাই তো তারা ভন্ডুল করে দিলেন। আমরা চেয়েছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের আমির প্রথম যে বক্তব্যটা দিয়েছেন তা হলো যে ইসলামের পক্ষের ওয়ান বক্স পলিসি। জি। সেখানে আমাদের মূল গোল বা টার্গেটটা ছিল হলো যে যারা এদেশে ইসলামী শরিয়া কেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চান, তাদেরকে নিয়ে হবে হলো আমাদের এই সমঝোতা। আমরা দেখলাম কিছুদিন যেতে না যেতেই তারা প্রথমে দুটো দলকে ইনক্লুড করলেন যারা আসলে ইসলামী শরিয়া বা ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। এরপরে আমরা দেখলাম জামাতের আমির, নায়েবে আমির, ওনারা বিভিন্ন সময় বক্তব্য দিলেন, যেই জায়গাতে তারা স্পষ্ট করলেন যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না, অথবা তারা চুপ থাকলেন, এ জাতীয় কথা বললেন। এবং লাস্টলি তারা স্পষ্ট বলে দিলেন যে খ্রিস্টানের এক নেত্রী যাওয়ার পরে যে আমরা শরিয়া ভিত্তিক চাই না। তো তাহলে আমাদের তো এদেশে শরিয়া চায় না এরকম আরো অনেক দল আছে, তো তাদেরকে নিয়েও তো জোট বা সমঝোতায় আমরা করতে পারতাম। আমরা কিন্তু তা কিন্তু করি না। ফজলে আমরা করিম মাসুদ, করেছি জামাত যারা- ইসলামের পক্ষ থেকে কিন্তু এটা মানে গতকালও বলা হয়েছে যে আসলে শরিয়া আইন এখানে মূলত কোনো বিষয় ছিল না, আসলে আসন সমঝোতাটা আপনাদের সাথে হয়নি, এ কারণে আপনার একটা ইস্যু হিসেবে শরিয়া আইনটাকে সামনে আনছেন। না, আমাদের তো শোনেন, একটা সমঝোতা তো আর একটা লক্ষ্যকে নিয়ে শুরু হয়েছে, এটা যে ভেঙে গেছে এটা যে কেবল একটাই কারণ তা নয়, জি। এটা মেজর কারণ। আমরা দেখলাম যে আসলে যেটাকে কেন্দ্র করে আমরা একতাবদ্ধ হইলাম সেই লক্ষ্যটাই আমার নাই। আমি যাব হলো এখান থেকে মনে করেন আমি চিটাগাং যাব, জি। এখন দেখা গেল যে আমার গাড়ি চলে যাচ্ছে হলো রাজশাহীতে, তাহলে তো আমার এটাতে কাজ হবে না। আমার সেই মূল লক্ষ্যটাই আগে সরে গেছে। হ্যাঁ, এরপরে তাদের জামাত ইসলামের হ্যাঁ, please। কিছু আচরণগত দিক, আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার মতো কিছু আচরণ, এরপরে ধরেন তাদের সময় ক্ষেপণী, আসন বন্টন নিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার ক্ষেত্রে সময় কিল করা, এরপরে হ্যাঁ, এটা তারা প্রেস ধরেন, কনফারেন্সে উল্লেখ করে আমরা- দেওয়া হয়েছে। এখানে আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক আছেন, উনি আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। জি, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে আপনাদের একটা প্রথমে প্রাথমিক লক্ষ্য ছিল যে একটা ইসলামপন্থী বা শরিয়া ভিত্তিক দল যারা আছেন সবগুলো ভোট এক বাক্সে আনা, এবং ভবিষ্যতে আপনারা যদি কখনো ক্ষমতায় যেতে পারেন তাহলে শরিয়া আইন বা এরকম একটা কিছু কায়েম করা। তো যখন আপনারা বুঝতে পারলেন যে আসলে আপনারা লক্ষ্য থেকে চ্যুত হয়েছেন বা আপনাদের শরিকরা লক্ষ্য থেকে চ্যুত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই জোট থেকে বেরিয়ে গেলেন। তার মানে কি আপনারা এখন এরকম কিছু করতে পারেন, যেহেতু এটা ভোটের রাজনীতি, ঠিক আছে শরিয়া কায়েম যেহেতু করতে পারছি না, ভোটের রাজনীতি করব, তাহলে যাদের ভোট বেশি, যাদের দিকে গেলে ভোট বেশি পাওয়া যাবে তাদের সঙ্গে মিশে যাবেন, এরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা? না না না, আমরা যদি শুধুমাত্র ভোটই আমাদের টার্গেট হতো, তাহলে কিন্তু এই যে অনেকে আমাদেরকে ক্লেম করে, আমাদেরকে তুচ্ছ করে যে আপনারা একটা সিটও পাননি অতীতে, আমরা কিন্তু এই শুধু ভোটের রাজনীতি করলে অনেক আগেই সিট, আসন, অনেক কিছু আমরা করতে পারতাম। কিন্তু আমরা দেখেছি যে আসলে এর দ্বারা মানুষের কল্যাণটা হচ্ছে না। আমরা মনে করি ইসলামই একমাত্র মানুষের কল্যাণ করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য ইসলাম। তো আমরা সেইটাকে টার্গেট করি কিন্তু আমাদের সংগঠনগুলো প্রতিষ্ঠিত। তো আমরা তাদেরকে নিয়ে সেই লক্ষ্যেই আমরা পৌঁছতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে না, ওনারা এটাকে এমন ভাবে এটাকে করে ফেললেন, ডিসেন্ট্রালাইজ করলেন, যে ফলে আমাদের লক্ষ্য থেকে আমরা বেরিয়ে গিয়েছি। এটা হলো মেজর। তবে এটাই যে একমাত্র কারণ তা কিন্তু আমরা বলছি না। এটা হ্যাঁ বুঝতে আসলে পারছি, বিষয় অনেকগুলো আছে। এবং 268টা আমাদের সাথে আসনের তাদের- কথা যেটা বললেন, মানে 268টা আসনে আপনারা প্রার্থী দিয়ে ফেলেছেন, 32টা ফাঁকা রাখা হয়েছে। বলছেন যে আপনাদের সঙ্গে যারা আসলে যোগ্য দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন, একটা বলা হচ্ছে। যোগ্য এবং দায়বদ্ধ এটা পরিমাপ করার আসলে কি কি পরিকাঠামো আছে, কোনটা দেখে আমরা বুঝবো যে আমরা যেটা বলেছি যে এর বাইরে আমরা আসলে কিন্তু 300 আসনে দিতে পারতাম। জি। জামাত ইসলাম আমাদেরকে প্রথম যে মারাত্মক ক্ষতিটা আমাদের করে দিয়ে গেল এখানে, সেটা হলো তারা অনেক সময় কিল করার মাধ্যমে আমরা কিন্তু 300 আসনে দিতে পারতাম। তো আমরা দেখেছি যে না, সমঝোতা যেহেতু হচ্ছে, আমরা 300টাতে কম দিব, প্রস্তুতিটা আমাদের একটু কম ছিল। ফলে হয়েছে কি যে আমরা সাবমিট যথাযথভাবে, আমাদের প্রার্থী ছিল কিন্তু
ওই পূর্ণাঙ্গ কাগজপত্র সব তাহলে ready করে বিষয়টা আমরা কি প্রস্তুত এরকম ছিলাম যে, না। এটা একটা ক্ষতি হয়েছে। বিষয়টা- ফলে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাকি যে আসনগুলো, এই আসনগুলোতে স্থানীয়ভাবে যারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা নমিনেশন সাবমিট করেছেন, সেখানে আমরা দেখব ব্যক্তি হিসাবে ওই লোকটা সৎ, সততা এগুলি দেখে আমরা বুঝতে পারছি। স্থানীয়ভাবে তাদেরকে সমর্থন একদম, করবো, এটা আমরা মার্কমণি, ডিসাইড করেছি। তাহলে কি মাসুদ ভাই, বিষয়টা কি এরকম যে আপনি যেটা বলছেন যে জামায়াতে ইসলামী নানা কথাবার্তা বলে টাইম কিল করেছে, মানে আপনাদেরকে হ্যাঁ, রাজনীতির অবশ্যই। জোটের ফাঁদে ফেলে দিয়েছে? তাহলে কি জামায়াতের পলিসিটা এরকম ছিল যে আপনাদের সঙ্গে সময় ক্ষেপণ করে একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি করা যে আপনারা জোট থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আপনাদের পক্ষে আর 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়া সম্ভব হবে না, তাহলে আপনাদের যে কিছু ইসলামপন্থীদের যে ভোট পাওয়ার সম্ভাবনা ছিল সেটা তাদের বাক্সে নিয়ে যাওয়া, আপনাদেরকে ফাঁদে ফেলে রাজনীতির শিকারে পরিণত করা? এরকম একটা কিছু থাকতে পারে, এটা আমরা মনে করছি। কারণ হলো আমরা দেখেন আসন বন্টন বা সমঝোতা করা, এটা কিন্তু অনলি 3 days এর মধ্যেই করা সম্ভব। অথচ আমরা যে বিভাগীয় সমাবেশগুলো করলাম, এরপরে 12 তারিখ থেকে আমরা বসেছি, 12 তারিখ থেকে নানা কৌশলে এত ব্যাখ্যা দেওয়ার এখানে সময়ও নেই। এটা করতে 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 এই এসে ঠেকলো হলো গত 2-4 দিন আগ পর্যন্ত। কেন এটা হবে কেন? আমরা তো চেয়েছিলাম এই সবগুলি দল বসলে 3 দিনে, 3 days, উইদিন 3 days এর মধ্যে কিন্তু এটা করা সম্ভব। এটা আমরা দেখেছি যে আসন সমঝোতা করতে গিয়ে উনি অসুস্থ, উনি ছাড়া হবে না, 2 দিন পরে বসেন, এই নানান কিছু কিন্তু বুঝতে আমাদের পারছি, সাথে মানে করা মানে হয়েছে। দীর্ঘসূত্রিতার জায়গাটা ইচ্ছাকৃত ছিল এরকম আপনাদের ধারণা, তাই তো? আমাদের কাছে এটা মনে হ্যাঁ, হয়েছে। আমি এটা আমি খুবই আমি দুঃখজনক। নিশ্চিত সালাউদ্দিন আইয়ুবী খুব চমৎকার করে এর অর্থ হয়তো ব্যাখ্যা দিতে পারবেন। আমি জনাব সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসবো বিরতির পর ফিরে এসে, কিন্তু প্রশ্নটা করে রাখতে চাই প্রথমত এই বিষয়টা যদি আপনার ব্যাখ্যা থাকে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একটা গুরুতর অভিযোগ জামাত ইসলামের পক্ষ থেকে এসেছে, মানে জামাত ইসলামীকে নিয়ে এসেছে যে জামাত ইসলামীর নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মুঠোফোন নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স, এবং এ বিষয়ে ইতিমধ্যেই ইসিকে অভিযোগ জানানো হয়েছে। আমি দুটো বিষয় নিয়ে আপনার কাছে জানার চেষ্টা করবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 চ্যানেলে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। 71 চ্যানেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরা তো আছেনই। আমি একটু সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসতে চাই, খুব সংক্ষেপে দুটো বিষয় একটু জানবো, এবং আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক তো আছেনই, এবং রাশেদ খান আপনার অভিজ্ঞতা একটু জানার চেষ্টা করব ঝিনাইদহ 4 আসনের ক্ষেত্রে। শুরুতে একটু সালাউদ্দিন আইয়ুবী বলবেন প্রথমত যেই বিষয়গুলো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কয়েকদিন ধরেই আনা হচ্ছে যে আসলে এটা একটা পরিকল্পিত জোটের একটা দীর্ঘসূত্রিতা করে বিপদটাকে ঠেলে দেয় আর কি ইসলামী আন্দোলনের জন্য শেষ মুহূর্তে। আর পাশাপাশি একটা বড় অভিযোগ হচ্ছে আপনাদের বিরুদ্ধে যে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কপি, বিকাশ নম্বর, মুঠোফোন ইত্যাদি সংগ্রহ করা, যদি একটু ব্যাখ্যা দিতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিচ্ছি। সেটা হলো যে অভিযোগটি নির্বাচন কমিশনে করা হয়েছে, এই অভিযোগটির সত্যতা নিয়ে এখন পর্যন্ত অভিযোগের পর্যায়ে রয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুর 4 কাপাসিয়া আসনের একজন প্রার্থী। এখানে আমরা নিয়মিতই ভোটারদের সাথে কথা বলছি, দোয়া চাইছি, মানুষের দোরগোড়ায় যাচ্ছি, বিভিন্ন সমস্যাগুলো শুনছি। এখানে এ ধরনের অভিযোগ কেউ করতে পারবে না, এ ধরনের কোনো কর্মসূচি জামাত ইসলামের নেই। কোথা থেকে কিভাবে কেন এই ধরনের প্রসঙ্গ আসলো সেটা সেই আলোচনাটা নির্বাচন কমিশনের সমাধান হলে সেখান থেকে আশা করি খুব স্পষ্ট করে বোঝা যাবে। কোথাও কোনো বিশেষ প্রেক্ষিতে এই ধরনের কিছু কর্মসূচি হয়ে থাকলে সে বিষয়টি আসলে সামগ্রিক কর্মসূচি নয় বলে আমি বিশ্বাস করি। যদি সামগ্রিক কর্মসূচি হতো তাহলে জামাত ইসলামের একজন প্রার্থী হিসেবে আমি এখানে এ ব্যাপারে এই কর্মসূচির আওতায় থাকতাম নিশ্চয়ই। দ্বিতীয়ত আমাদের মাসুদ ভাই খুব চমৎকার করে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, এগুলো কোনো নতুন কথা নয়। তিনি জুট ভাঙার প্রেক্ষিতে যে সংবাদ সম্মেলন করেছেন আমাদের গাজীপুরের কৃতি সন্তান গাজী আতাউর রহমান ভাই, তার সেই বক্তব্য স্পষ্ট করে বলেছেন। এবং খুব আশ্চর্যজনক হলো আজকে আপনি যে প্রসঙ্গ বা প্রশ্ন উত্থাপন করেছেন সেই জায়গা থেকে তিনি দূরে সরে গিয়ে এই আগের সেই বাজনাটি আবার বাজিয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমাদের মধ্যে যারা ফাটল ধরানোর চেষ্টা করছিলেন, যারা মূলত সফল হয়েছেন আমি বলবো,
তাদের উদ্দেশ্যই ছিল এটা যে আমরা আমাদের নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করব, ইসলামিক দলগুলো এই কাদা ছড়াছড়ি করব, এই ইস্যুটাই তারা আমি বলবো ধারণ করেছেন এবং তাদেরকে আমি সফল করছেন আমি বলে মনে করবো। এখানে যার যার মতো পথ চলার স্বাধীনতা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমি মানে শ্রদ্ধা রেখে তাদের এই সিদ্ধান্তে আমি স্বাগত জানিয়ে বলবো, নিঃসন্দেহে আপনাদের অধিকার রয়েছে আলাদা চলার। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ব্লেম না করেও আপনারা ভালো রাজনীতি করতে পারবেন, সেই জায়গাতে আপনাদের কোনো অপ্রাসঙ্গিক ইস্যু আসবে না। কিন্তু জামাত ইসলামকে যত বেশি করতে যাবেন, ব্লেম দিতে যাবেন, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তৃণমূলে আমরা একসাথে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, নেতারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। চিন্তার দিক থেকে আপনি যেই আদর্শকে লালন করেন ন্যূনতম কোনো পার্থক্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমাদের লক্ষ্য এক, চিন্তা এক, আদর্শ এক, পথ চলা এক, শুধুমাত্র নাম ভিন্ন। এই জায়গা থেকে আমরা ধারণ করে একসাথে চলি। আপনারা জাতীয়ভাবে যে বিভাজনটা তৈরি করার একটা সূত্র তৈরি করছেন, এটা আপনাদের এজেন্ডা নয়, এটা আপনাদের উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য পরিকল্পিতভাবে আপনাদের দ্বারা করানো হচ্ছে, এটাকে আমি এভাবে বলবো এবং আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। জি, আমার কাছে মনে হয় নতুন করে আর কোনো অপেক্ষা করার আমি চিন্তা মনে করি না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি আছেন আমাদের সঙ্গে। মারুফ মল্লিক, আপনি বোধহয় বলতে চাচ্ছিলেন এটা। সালাউদ্দিন ভাই হয়তোবা তার আসনের প্রেক্ষিতে বললেন বা উনি হয়তোবা অবগত নন। আমি একটা ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দোহার নবাবগঞ্জের যে আসন, সেখানে কিছু ভদ্রমহিলা গিয়ে একটা বাড়িতে গিয়ে তার জাতীয় যে পরিচয়পত্র সেটার কপি এবং নাম্বার টাম্বার এরকম একটা কিছু চাচ্ছিল। সেখানে আমি দেখেছি এক ভদ্রলোককে প্রতিবাদ করতে, এবং উনি বলছেন যে আপনারা এগুলো দিয়ে কি করবেন, এবং সেখানে উভয় পক্ষেরই বাদানুবাদ হয়েছে এবং এক পর্যায়ে তারা চলে যান। এবং সালাউদ্দিন ভাইয়ের মনে থাকার কথা, পাবনাতে কিছুদিন আগে একটা মারামারি হয়েছিল বিএনপি এবং জামায়াতে ইসলামীর, এবং সেখানে পরবর্তীতে অস্ত্রধারী একজন জামাতের মনে হয় একজন কর্মীকে আটক করা হয়েছিল, যিনি অস্ত্র প্রকাশে প্রদর্শন করেছিলেন। তো সেই ঘটনার সূত্রপাতও কিন্তু এই এনআইডির তথ্য নেওয়াকে কেন্দ্র করেই, কারণ ওই দিনের ঘটনার আগে একটা বাড়িতে গিয়ে কিছু মানুষ একটি দলের পক্ষের কর্মী দাবি করে এনআইডির কপি চেয়েছিলেন। তো সেখান থেকে বাদানুবাদ শুরু, তারপরে সেটা আরো বড় পরিসরে সেই সংঘাত ছড়িয়ে পড়ে। তো আমার মনে হয় এটা একটু ভালো করে ব্যক্তি পর্যায়ে কোনো কথোপকথনকে কেন্দ্র করে হতে পারে, আমি এটা অস্বীকার করব না। না, এখন এখানে ফাক্টটা হচ্ছে কি, এনআইডি সংগ্রহ করা, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, এটা যে জাতীয় কর্মসূচি হতো, আমি সেই এইখানে সালাউদ্দিন ভাই, আমার সহ আমি ছোট একটা পরিসরে আমাদের এই অঞ্চলের যেই প্রার্থীগণ রয়েছেন তাদের সেই প্রার্থীর কর্মসূচিগুলো, কাজগুলো নিয়মিত বিশ্লেষণ সহ। আচ্ছা, আমি বুঝতে পারছি। মারুফ মল্লিক, আমি আপনার কাছে এটা নিয়ে পুরোটা জানার চেষ্টা করবো। তার আগে আমি আরেকজন প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ঝিনাইদহ 4 আসনের রাশেদ খান, তার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। রাশেদ খান, এরকম অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে আসার কারণেই তো বিএনপি মহাসচিব এই অভিযোগটা আসলে আনুষ্ঠানিকভাবে ইসিকে জানিয়েছেন। আপনাদের মাঠের অভিজ্ঞতাটা কি আসলে? না, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমি এই বিষয়টি আসলে ঝিনাইদহ থেকেই শুনেছি। আমি আরেকজন বিএনপির প্রার্থী, তার সাথে যখন সাক্ষাৎ করতে যাই তখন এই বিষয়টি আমি তার কাছ থেকে শুনি যে এই ধরনের ঘটনা ঘটছে। এবং আমি ঝিনাইদহ আসন থেকে ইলেকশন করছি, এখানেও আমি কয়েকজনের কাছ থেকে ধরনের ঘটনা শুনেছি যে ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে মানে যারা ভ্যান বা রিক্সা চালক, তো একটা গ্রুপ অফ পিপুল, মানে যারা ভ্যান বা রিক্সা চালক, তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের দায়িত্ব থাকবে এরকম, তোমরা বলবা যে এর আগে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার আমরা নতুন ভাবে জামাতকে দেখি। এ ধরনের কথা আমিও শুনেছি। এবং এটা আসলে জামাতের যে পলিটিক্সটা অত্যন্ত কৌশলী পলিটিক্স, যেমন ইসলামী আন্দোলনের সাথে যে ধরনের ঘটনা ঘটলো, দেখেন ইসলামী আন্দোলনের সাথে আমি যে সময় গণ অধিকার পরিষদের রাজনীতি করেছি, আমাদের একটা চমৎকার সম্পর্ক ছিল এবং একসাথে নির্বাচন করার ব্যাপারে ইসলামী আন্দোলন খুবই আন্তরিক ছিল। কিন্তু পরবর্তীতে তারা ইসলামিক দলগুলোকে একসাথে করে নির্বাচন করার ব্যাপারে আসলে তারা সম্মত হলো। আর আমরা যেহেতু আসলে মধ্যপন্থী রাজনীতি করি, সেক্ষেত্রে আসলে ইসলামিক দলগুলোর সাথে আমাদের একসাথে কাজ করার সুযোগটা আসলে হয়নি। তারা তাদের রাজনীতির আদর্শিক জায়গা থেকে ওয়ান বক্স পলিসি, যেটা জামাতের আমিরও বলেছে, ইসলামী আন্দোলন আমিরও বলেছে, তো পরবর্তীতে সেখানে মধ্যপন্থী দল বা আপনার ইসলামিক দল, তারা সবাই মিলে একটি জোট হয়েছে। আবার তারা দাবি করছে এটা আসলে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই ধরনের জোট। তো যেটি হোক না কেন, আমার কাছে মনে হয়
যে ইসলাম এমন একটি সেনসিটিভ জিনিস, এটা নিয়ে আসলে রাজনীতি করা যায় না। আপনি যদি ইসলাম কায়েম করতে চান বা আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তো সেটার সাথে আবার রাজনীতি টেনে আনা বা বিভিন্ন কৌশল অবলম্বন করা, এটা আসলে ইসলামের সাথে কতটুকু যায় সেটি নিয়ে আমাদের ভাবা দরকার। তবে এখানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো পেশ করা হয়েছে, এক ধরনের প্রতারণা করা হয়েছে। দেখেন, স্বাভাবিকভাবে যেটি হয় যে আপনি যখন আসলে একসাথে জোট করে নির্বাচন করবেন, তখন এক ধরনের মনস্তত্ত্ব কাজ করে যে আসনগুলো আমি কিছু কিছু আসন ফাঁকা রাখি, যেটা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে হয়েছে, বা জামাতের ক্ষেত্রে হয়তো জামাত এরকম কোনো জায়গায় তারা আসলে প্রার্থী দেয়নি। তো পরবর্তীতে তাদের মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে আমি জানি না, বাট আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, ইসলামিক দলগুলো আসলে কেন এক হতে পারছে না? তো সেই জায়গা থেকে তারা এক হয়েছিল, আমার কাছে ভালো লেগেছিল যে তারা এক হয়েছে। পরবর্তীতে দেখেন এখন তাদের মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব, মত পার্থক্য, সমালোচনা, তো আমি ইসলামী আন্দোলনের সাথে মানে তাদের নেতৃবৃন্দের সাথে অনেকগুলো টক শো আমি করেছি। তো সেই সময় তারা কিন্তু আপনার এমন ভাবে জামাতের প্রশংসা তারা মানে এই অভ্যর্থনের পরে করেছে, আবার সেই তারা অভ্যর্থনের আগে আমরা দেখেছি জামাতকে যেভাবে সমালোচনা করতো, সেই সমালোচনার জায়গায় তারা কিন্তু আপনার চলে গেছে, এবং ঠিক একইভাবে কিন্তু জামাত ইসলামও সেই একই জায়গায় চলে গেছে। তার মানে কি হলো? মানে রাজনীতি হলো দিন শেষে রাজনীতি কি স্বার্থের জন্য, রাজনীতি নির্বাচনে জেতার জন্য। অর্থাৎ এখন এই মুহূর্তে যত কথা, যত আলোচনা, জান্নাত জাহান্নামের টিকিট বা যাই বলেন, যাকে যত ভালো মন্দ যাই বলেন না কেন, এগুলোর একমাত্র উদ্দেশ্য নির্বাচনে জেতা। এর বাইরে আর কোনো কিছু আছে বা আপনার অন্য কোনো আদর্শিক বিষয় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। মানে যেটি আমি দেখলাম আর কি, তাদের বিশেষ করে তারা যে আপনার 11 বা 12 দলীয় জোট বুঝতে করলো, পারছি, তাদের যে বুঝতে পারছি। বক্তব্যগুলো রাশিদ খান, আমি আরেকটা বিষয় নিয়ে আসলে সবার কাছ থেকে একটু মতামতটা জানতে চাই। আমি মুনিয়া সাবিরের কাছে শুরুতে আসবো, কারণ আজকে এমন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেটা নিয়ে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা চাচ্ছেন। সে কারণে আসলে প্রতীক বরাদ্দ, একই সঙ্গে প্রার্থীদের মাঠ চষে বেড়ানো। তার মাঝখানে আসলে অভিযোগ আসতেই পারে। আপনাদের এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আজকে বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনে, সেটা তারা হারিয়েছে, এবং এই নির্বাচন কমিশনের প্রতি আমরা কোনো বিশ্বাস রাখতে পারছি না, এবং এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না। মানে এটা তো অনেক বড় একটা স্টেটমেন্ট। আমাকে কিন্তু একটু সময় দিয়েন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে দেব, আমি মুনিয়া সাহেবের কাছ থেকে এই বক্তব্যটা একটু শুনে আসি। জি জি। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সাথে যারা উপস্থিত আছেন বিজ্ঞ সহ-আলোচক, তাদের সকলকে শুভেচ্ছা। যেই বিষয়টি আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সেটি আসলে গত কয়েকদিনের আমি যদি বলি তার পর্যালোচনার ফল, এবং আজকে তিনি সশরীরে এই আপিল শুনানিতে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন। এটি তার এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়েও উনি গেছেন। তো এটার আসলে ফল। এখন বিষয়টা হচ্ছে যে কেন এই ধরনের মন্তব্য। দেখেন, আমরা এই বহুদিন ধরে একটা কথা শুনছি আমাদের সরকারের পক্ষ থেকে যে সুষ্ঠু একটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন এটি হতে যাচ্ছে, কারণ এটি জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে রক্ষা করে। এবং উনি খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন সবসময়, যখন আমরা দেখছি যে পুলিশ প্রশাসন যাদের সাথেই বসছেন তাদের খুবই মানে উদ্বুদ্ধ করার মতো বক্তব্য দিচ্ছেন। কিন্তু আদতে দেখলাম যে ইলেকশন পার্টির আগে যখন নাগরিক কমিটি ছিলাম, তখনও আমরা দাবি করেছিলাম যে এই ইসির আসলে নির্বাচন যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের আগে রিপোর্ট প্রদানের আগে ইসি গঠিত হয়েছে। সুতরাং তখন থেকে আমাদের এক ধরনের পুনর্গঠনের দাবি ছিল, কিন্তু এটি এখন ভয়ঙ্করভাবে স্পষ্ট হচ্ছে। এবং এর পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু আমরা ইসির নিরপেক্ষ ভূমিকা দেখতে পাইনি। এক ধরনের কোনো একটি বিশেষ দলকে এক ধরনের সুবিধা দেবার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সেটি কিন্তু আরো জলের মতো পরিষ্কার হয়ে গেল গত কয়েকদিনের যে আমরা যদি দেখি যে যারা ঋণ খেলাপি, আমি যদি বলি বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব 20 জনের, তাদের কিন্তু বৈধ দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ হয়ে গেছে, এবং ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মনোনয়ন বৈধ হয়েছে।
সুতরাং দেখেন, যেখানে আসলে আমরা আজকে যেটা জানতে পেরেছি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলছিলেন যে যেখানে কিনা একটা ইলেকশন কমিশনের স্বতন্ত্রভাবে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবার কথা, সেখানে দেখা গেছে যে আপিল শুনানির মধ্যে যে ব্রেকের মধ্যে তারা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু করে তারা এক জায়গায় মিটিং করছেন, যে আবার তাদের পক্ষে রায় দিচ্ছে, এবং যখন কিনা এরকম কথাবার্তা আসছে যে দ্বৈত নাগরিকত্ব, যেহেতু এটা সাংবিধানিক আইন, এটি সংবিধানে বলা আছে যে আসলে কাদের মনোনয়ন বৈধ হবে এবং কাদের হবে না, সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব হলে কিন্তু সংসদ সদস্য হিসেবে আসলে মনোনয়ন বৈধ হওয়ার কিন্তু কথা মনিরা না। শারমিন, ব্যাপারটা সেখানে হচ্ছে কি, আসলে মানে নির্বাচন আপনারা কমিশনের পক্ষ থেকে আবার বলে দেওয়া হচ্ছে। মনিরা শারমিন, জিনিসটা হচ্ছে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, উদ্বেগ জানাতে পারেন, অভিযোগ জানাতে পারেন, কিন্তু যদি এই শব্দটা আগেই বলে দেওয়া হয় যে নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি, তখন আপনাদের ভোটারদের কাছে তো একটা মানে রং মেসেজ যায়, ভোটাররা তো কনফিউজ হয়ে যাবে যে আসলে এনসিপি আসবে কি আসবে না। এমনি আপনারা দেরিতে প্রতীক পেয়েছেন, তারপরেও ভোটাররা তো আসলে একটা মাইন্ডসেট নিয়ে বসে আছে, সেখানে একটা জি না, আমাদের ভোটাররাও কিন্তু ইকুয়ালি শঙ্কিত এই বিষয়গুলো নিয়ে। আমি জানি না, এখানে মনে হয় একমাত্র বিএনপি একমাত্র বোধহয় আশা করছে যে খুব সুন্দর পরিবেশ আছে এবং সুষ্ঠু নির্বাচন হবে, এবং এর ফলশ্রুতিতে আমরা আজকে দেখলাম যে দেখেন, যখন একটা স্বাধীন স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে এই ছাত্র সংসদের দাবিতে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা যখন আসলে অবস্থান নেয়, সেটি কিন্তু দেখেন প্রচ্ছন্নভাবে এক ধরনের চাপ প্রয়োগ করা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর। এবং আমরা যেটা দেখলাম যে ইসির আসলে সক্ষমতা নিয়ে তো আসলে নানান ধরনের প্রশ্ন করা যেতে পারে, এবং এখানে যেটা আমরা দেখলাম গত কয়েকদিন, সেটা হচ্ছে ইসির ভিতরে এবং বাইরে একই ধরনের গুন্ডামি চলছে। যে কিনা আসলে রিড করতে এসছে তাকে আসলে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে, মারধর করা হচ্ছে ইসির বাইরে, এবং ভেতরে আমরা যে অবস্থা দেখে আসলাম যে ইসি আসলে এক ধরনের দায়িত্ব নিয়েছে বিএনপির যারা মনোনয়ন যাদের বৈধ হয় নাই নাগরিকত্ব এবং ঋণ খেলাপির হওয়ার কারণে তাদের এক ধরনের বৈধতা দেবার দায়িত্ব নিয়েছে ইসি। এই যখন পরিস্থিতি, আমরা দেখেন আমাদের এইরকম শক্ত কথা বলবার আসলে কারণটা কি? আমাদের ভোটারদের কাছেও কিন্তু একই মেসেজ যাচ্ছে যে আমরা যখন তরুণ রাজনৈতিক দল হিসেবে আমরা যখন একটি নির্বাচনে প্রথমবারের মতো একটি নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি, তখন যখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমরা আসলে কিভাবে সাহস করতে পারি যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে? সেখানে অবশ্যই একদম আপনার জায়গা থেকে আপনি এই সংক্ষিপ্ত পরিসরে এই অভিযোগগুলো তুলেছেন। আমি বিরতি নিচ্ছি, ফিরে এসে রাশেদ খান আপনার জায়গা থেকে আসলে ব্যাখ্যাটা জানার চেষ্টা করব যে আসলেই বিএনপি একমাত্র দল কিনা যারা ভাবছে সুষ্ঠু নির্বাচন হবে, বাকি সবাই আসলে শঙ্কিত। এই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করব, এবং শেখ ফজলে বারী মাসুদ একই প্রশ্ন আপনার কাছেও থাকবে। একটা বিরতি নিচ্ছি দর্শক, ছোট্ট বিরতির পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। আবার আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জানালে, এবং এরপর যে সবারই ছোট ছোট করে কিছু মন্তব্য নিয়েই এই অংশটা শেষ করতে চাই, কারণ একেবারে আয়োজনের শেষ পর্যায়ে। মোহাম্মদ রাশেদ খান, আপনার জায়গা থেকে একটু বলবেন আসলে মনিরা শারমিনের কথা আপনি শুনছিলেন। জি, আপনার প্রশ্ন আমি মোটামুটিভাবে যেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছিলাম মনিরা শারমিনের কাছ থেকে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বক্তব্যটা যে নির্বাচনে অংশ নেবে কিনা সেটা ভাববে এনসিপি, এবং তার ব্যাখ্যাটা মনিরা শারমিন দিয়েছেন, যেই জায়গা থেকে তিনি একটা পর্যায়ে বলেছেন যে বিএনপি বোধহয় একমাত্র দল যারা ফিল করছে যে সুষ্ঠু নির্বাচন হবে। জি, দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু সংস্কার, বিচার এবং নির্বাচনের দায়িত্বে ছিলেন। তো তিনি তার দায়িত্ব পালন না করেই পদত্যাগ করেছেন। এখন দায়ভার তো আসলে তার উপরেও বর্তায়। তিনি কেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না করে পদত্যাগ করলেন? এখন তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তো আমরা তাকে বলবো, দায়বদ্ধ তো আসলে তিনি আমাদের কাছে, যে তিনি কেন এই কথাগুলো বলছেন। তার তো দায়িত্ব ছিল, তিনি তো সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি, অর্থাৎ তিনি এই কথাগুলো আর বললে খুব বেশি মানুষ এটাকে গুরুত্ব দিবে না। এটা যদি মনিরা শারমিন বলে, আমি বলি, বা এখানে অন্যান্য যারা আছে তারা বলে, সেটা মানাই। আসিফ মাহমুদ তো সরকারের পার্ট ছিলেন, তো সরকারের পার্ট থেকে আবার সরকারের বিষয়গুলো নিয়ে বা নির্বাচন কমিশনের বিষয়গুলো নিয়ে কথা বলা, এটা আসলে মানে বেখাপ্পা। এখন এনসিপি নির্বাচনে আসলে কেন যাবে না? এনসিপি তারা এখন এককভাবে নির্বাচন করার প্রক্রিয়ার মধ্যে নাই, তারা জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে সম্মত হয়েছে।
তো আমার কাছে মনে হয় যে এখন আর শুধুমাত্র এনসিপির সিদ্ধান্তের উপরে আসলে এনসিপির নির্বাচনে যাওয়া বা না যাওয়া এটি ডিপেন্ড করছে না, জোটগত ব্যাপার রয়েছে। আর এনসিপি দল হিসেবে অবশ্যই আমি মনে করি নির্বাচনে যাবে, এবং রাজনৈতিক অনেক বক্তব্য রাজনৈতিক নেতাদের থাকে। যেহেতু আসিফ মাহমুদ তাদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, চেয়ারম্যান বা প্রধান হয়েছেন, জি। সেই জায়গা থেকে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে চাপে রাখা, সরকারকে চাপে রাখা, এই কথাগুলো তিনি হয়তো বলছেন। তবে মানুষ মূলত আসিফ মাহমুদকে বা যারা সরকারে ছিলেন তাদেরকেও কিন্তু অনেকটা চাপে রাখতে চাই যে আপনারা কেন আসলে এই কাজগুলো বুঝতে করে পারছি আপনার আসলেন না। বক্তব্য একেবারে স্পষ্ট। একেবারে শেষের দিকে অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, খুব সংক্ষেপে। জি। আসলে নির্বাচন কমিশনের, আমি তো আগেও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে একটা সুন্দর নির্বাচন করার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একটি ঐতিহাসিক নির্বাচন, সেই দক্ষতা যোগ্যতা আছে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে আসলেই নির্বাচন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা বা আমাদের যারা এই ফর্মগুলি মনোনয়নপত্রগুলি নিলেন, যাচাই বাছাই করলেন, এখানে পক্ষপাত দুষ্টতার অনেক উদাহরণ দেওয়া যাবে, আমিও দিতে পারবো অনেকগুলো, যেটা খুবই দুঃখজনক। তো এগুলি আছেই, তারপরেও আমরা চেষ্টা করছি যে কোনো ভাবে যেন একটা সুন্দর নির্বাচন করা যায়। আমি আগের কথাগুলোর একটু একটু প্রশ্নের উত্তর দিয়ে যাই খুব ছোট করে, খুব ছোট করে। জি। আমাদের রাশেদ ভাই যেটা বললেন যে আমরা ইসলাম একটি সেন্সিটিভ বিষয়, এটাকে নিয়ে রাজনীতি করা ঠিক না। হ্যাঁ, এটা আমরাও বলি ইসলামকে নিয়ে রাজনীতি করা ঠিক না, কিন্তু আমরা যেটা করি সেটা হলো ইসলামের রাজনীতিটাই আমরা করি। এখন এই নির্বাচনের সময় কিন্তু অনেকে টুপি মাথায় দেয়, অনেকে নানান ভান ধরে, এটা হলো ইসলামকে নিয়ে রাজনীতি করা। আমরা ইসলামের যে রাজনীতিটা আছে সেটাই করি, আর এটাই প্রত্যেকটা মুসলমানের করা দরকার। কারণ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এর চাইতে উত্তম আদর্শ আর নেই। আর দ্বিতীয় বিষয় হলো জামাতের সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু যেটা ঘটে গেছে এই বিষয়টা পাবলিক প্লেসে না বললে মানুষের মধ্যে একটা ভুল মেসেজ থাকবে বলেই আমরা এটা ক্লিয়ার করছি। আমরা এটা খুব বেশি হয়তো বলবো না, এটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেলে। আর আগে রাশেদ ভাই একটা কথা বলেছিলেন যে এখন বিএনপি বিভিন্ন উন্নয়নের কথা বলছেন। আসলে উন্নয়নের কথা হাসিনাও কম বলেনি, অনেক বলেছে, কিন্তু আসলে বাংলাদেশটাকে দুর্নীতিতে খেয়ে ফেলেছে। আমরা দেখি না যে আমাদের জনাব তারেক রহমান সাহেব দুর্নীতিটা কিভাবে তিনি কমাবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন, এই বিষয়ে কিন্তু বক্তব্য খুব কম। কারণ বিএনপির মধ্যে এখনো যারা আছেন ক্ষমতায় না যেতেই কিন্তু তাদের মধ্যে দুর্নীতি একেবারে আঁকড়া হয়ে গেছে তারা। তো এটার থেকে উত্তরণের জন্য, আমাদের দেশকে ভালো দিকে নেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ব্যাপকভাবে কাজ করতে হবে। আমি এই মন্তব্যটা নিয়ে শেষ করি। জনাব সালাউদ্দিন আইয়ুবী, সবশেষ ছোট করে একটা মন্তব্য নিব। মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করাই যায়, কিন্তু রাজনৈতিক দলগুলোরও তো কিছু দায়িত্ব আছে। জামাত ইসলামী সেই দায়িত্ব আসলে কতটা পালন করছে? নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারা কতটুকু সহযোগিতা করছে? খুব সংক্ষেপে। জি। নিঃসন্দেহে প্রথম হলো ধৈর্য দ্বারা নির্বাচন কমিশনের এখন যারা, আমি যে কর্মকর্তাদেরকে সরাসরি দেখি, বিশেষ করে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমি সরাসরি বলতে শুনেছি, তারা বলেছে তাদের অপারগতার কথা, যে আমরা তো আসলে অভিজ্ঞতা সম্পন্ন নই, অবগত নই, এই বিষয়ে আমাকে জেনে বলতে হবে। এই পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের বর্তমান অবস্থান রয়েছে। যে কোনো একটা ইস্যুতে তাদের কাছে সমাধান চাইলে সে ঊর্ধ্বতন কর্মকর্তার ইঙ্গিত ছাড়া, জানা ছাড়া অ্যান্সার দিতে পারছেন না। এই পর্যায়ের একজন কর্মকর্তা দিয়ে নির্বাচন কতটুকু সুন্দর হবে। এরপরেও জামাত ইসলামী সহ আমি মনে করি অধিকাংশ দলই চায় সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, কারণ দেশের মানুষ এখন এদের মাধ্যমে যদি নির্বাচন, প্রত্যাশিত নির্বাচন না পায়, পুরোপুরি হতাশ হবে। আর কিভাবে দেশের মানুষ তার একদম আপনাদের দিক থেকে বক্তব্য একেবারে পরিষ্কার। হ্যাঁ, অনেক ধন্যবাদ মারুফ মল্লিক। 1 মিনিটের মধ্যে আপনার একটা ছোট্ট মন্তব্য নিয়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমিও ব্যক্তিগতভাবে খুব একটা ভালো সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি, কারণ দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। জি। কিন্তু এই পর্যায়ে এসে আমরা যেখানে উপনীত হয়েছি যে বিশেষ করে যারা এই দলগুলো আছে, জামায়াতে ইসলামী বা এনসিপি বা আরও অন্যান্য যারা দলগুলো আছে, মুনিরা শারমিন যেমনটা বললেন যে বিএনপি একমাত্র মনে করে যে সুষ্ঠু নির্বাচন হবে। অন্যদের যেটা সমস্যা হচ্ছে বিচার মানি কিন্তু তালগাছটা আমার। তারা যেই অভিযোগগুলো জমা দিয়েছে নির্বাচন কমিশনে, তারা আশা করছে সেটা তাদের অভিযোগ শতভাগ বাস্তবায়িত হবে এবং দাবি মেনে নেবে। আসলে যখন অভিযোগ উত্থাপিত হয় তখন তো দুই পক্ষেরই কথাবার্তা শোনা হয়, এরও যুক্তি আছে, ওরও যুক্তি আছে, সবার যুক্তির ভিত্তিতেই তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। সেটার ভিত্তিতে যখন ফলাফল আসছে তখন তারা বলছে, হ্যাঁ ঋণ খেলাপি, আমরা অভিযোগ করলাম। ভাই, আপনার অভিযোগই তো শেষ কথা না। বা দ্বৈত নাগরিক, আমি জমা দিলাম অভিযোগ, আপনার অভিযোগই তো শেষ কথা না। যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারও তো হাতে কিছু প্রমাণ আছে বা যুক্তি আছে, এর ভিত্তিতেই আমার মনে হয় যে একটা ফলাফল আসবে। তবে আমি বলবো রাজনৈতিক দলগুলোকে, আমাদের কিন্তু
অতি সত্বর নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার যে যাত্রা শুরু করা উচিত। এই অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারবে না, সেই লক্ষ্যে আমাদের সবার কাজ করা উচিত বলে আমরা মনে করি। চমৎকার, এই প্রত্যাশা নিয়ে আজকে আলাপটা শেষ করে এবং অনেক ধন্যবাদ সবাইকে এই রাত পর্যন্ত আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে ৭১ জানালে, সঙ্গে থাকবেন।